ডিসি নট যিনি টাকার অফার করেছিলেন, তিনি যদি টাকার অফার করে থাকেন তাহলে তার মানে তিনি নিশ্চয়ই চেনেন ধর্ষকদের এবং আততায়ীদের, কারণ নিজের পকেট থেকে তো টাকা দিচ্ছিলেন না, কারণ ডিসি নট অপরাধ করেছেন বলে তারা কেউ মনে করছি না আমরা। তাহলে যারা অপরাধীরা তাদের হয়ে ঘুষ দিতে গেছিলেন, অর্থাৎ তারাই টাকা দিয়ে পাঠিয়েছিল ডিসি নটের হাতে, তাহলে তাদের চেনেন, তাদেরকে সিবিআই অবিলম্বে ডিসি নটকে তদন্তের আওতায় নিয়ে এসে জেরা করা উচিত। এরকম ঘৃণ্য ঘটনা, এরকম কলকাতা পুলিশকে এত নগ্নভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঘটনা অতীতে কলকাতা পুলিশের ইতিহাসে কোনোদিন ঘটেছে বলে আমরা শুনিনি। আক্তারবাবু তিনি যে স্টেট ভিজিলেন্স কমিশনের তিনি টালা থানাতে অভিযোগ করেছেন। সেই অভিযোগ কোথায়? সেই অভিযোগপত্র অরিজিনাল পড়ে ইডি আর সিবিআই গিয়ে উদ্ধার করেছে সন্দীপ ঘোষেরই বাড়ি থেকে। তো এ রাজ্যে এটা একটা প্যাটার্ন যে আপনি যতই চিৎকার করুন দুর্নীতি হচ্ছে বলে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করবেন। এর আগে শিক্ষা দপ্তরের দুর্নীতিতে কি দেখেছেন? মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীকে করা যে অভিযোগপত্র, সেটা মানিক ভট্টাচার্যের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে। পুলিশের পরিচয় দিয়ে যদি রাজনৈতিক নেতা, শাসক দলের নেতামন্ত্রীরা কেউ গিয়ে ওটা করে থাকেন, তাই সেটা আরও ভয়ঙ্কর। তাহলে অবশ্যই এখনই লালবাজারের সুমোটো এফআইআর দায়ের করা উচিত যে কারা পুলিশের পরিচয় ভাঙিয়ে ওখানে গেছিল। 11 তারিখ আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে 6 জন চিকিৎসক, আমরা 6 জন চিকিৎসকের একটা প্রতিনিধি দল নিয়ে আমরা ওদের বাড়িতে গেছিলাম দেখা করবার জন্য সন্ধ্যেবেলায়, রবিবার সন্ধ্যেবেলায় 11 তারিখ। সেদিনই মিতার মা আমাদের কাছে অভিযোগ করেন যে মিতার মৃতদেহ যখন, তাদের মেয়ের মৃতদেহ যখন বাড়িতে শায়িত, সৎকার তখনও হয়নি, সেই অবস্থাতেই একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক তাদেরকে তার মাকে ডেকে একটা হাতের টাকার বান্ডিল গুঁজে দিতে যান বড় অঙ্কের, এবং বলেন এটা রাখুন, অভিযোগ করবেন না, মিটিয়ে নিন, আরও যদি কিছু লাগে দেবো, এরকম একটা অফার করেন। এবং মেয়ের বাবা তখন শুনতে পেয়ে তিনি এগিয়ে এসে বলেন যে আপনার এই যে উর্দিতে যে 2-3টে কটা স্টার রয়েছে, এই কটা যেমন অনেক পরিশ্রম করে অর্জন করেছেন, তেমনি আমার মেয়ে যে জায়গায় পৌঁছে গেছে তাকেও অনেক পরিশ্রম করে সেই জায়গাটা অর্জন করতে হয়েছে। তো খামোখা আপনি আমার মিতা কন্যাকে কেন অপমান করছেন? এই কথাই আমরা সেদিন বাড়ির সামনে এসে বলি অন ক্যামেরা। এবং যখন রাষ্ট্র হয় তারপরে 11:15 নাগাদ পুলিশের পরিচয় দিয়ে, পুলিশ আধিকারিক দিয়ে, পুলিশের ভিডিওগ্রাফার পরিচয় দিয়ে কে বা কারা ওখানে ঢোকেন। আমরা জানি না সত্যি তিনি পুলিশের ভিডিওগ্রাফার নাকি যে কোনো রাজনৈতিক দলের কর্মী, শাসক দলের কর্মী, আমরা জানি না। তারপর 4 তারিখ রাত্রিরে, যেদিন দ্বিতীয়বার রাত দখলের কর্মসূচি, সেদিন আরজি করের ধর্ণা মঞ্চে এসে মিতার মা বাবা বলেন যে যে ওই যে অভিযোগ আমাদের করেছিলেন সেটা আবার বলেন। তখন ওই ভিডিওটা যেটা জোর করে চাপ দিয়ে 11 তারিখ রাত 11:15টার পরে বানানো হয়েছিল পুলিশের ভিডিওগ্রাফার পরিচয় দিয়ে, সেইটা যে কয়েকজন রাজনৈতিক নেতা, শাসক দলের নেতা মন্ত্রী, তারা ওইটা নিয়ে রাজনীতির গোলা জলে মাছ ধরতে নেমে পড়েন। ভাবলেন বোধহয় মানুষকে বিরাট বিভ্রান্ত করবেন, কিন্তু যে মিতার মা বাবা পরিষ্কার তারপরে অন ক্যামেরা আপনাদের বিভিন্ন চ্যানেলগুলোতে বলে দিয়েছেন, সংবাদ মাধ্যমে, যে 11 তারিখ আমরা বেরিয়ে আসার পরে পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ভিডিওগ্রাফার পরিচয় দিয়ে একজন গেছিলেন, তিনি একদম স্ক্রিপ্ট লিখে নিয়ে গেছিলেন। সেই মতো করে আপনারা যদি দেখেন, আর ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, ওনারা বলছে যে না এরকম কিছু বলিনি আমরা ইত্যাদি, মাঝখান থেকে উনি ফোড়ন কাটছেন ছি ইত্যাদি, পুরোটাই স্ক্রিপ্টেড ছিল। এই স্ক্রিপ্ট কোথায় বসে লেখা হয়েছিল, কোনো পার্টি অফিসে নাকি পুলিশের হেডকোয়ার্টারে লালবাজারে বসে, আমরা জানি না। আমাদের প্রশ্ন দুটো, যেটা আমরা তো চিকিৎসক সংগঠনের প্রতিনিধি হিসাবে সেখানে গেছিলাম, যা বলার সেখানে সংগঠনের মতই আমরা রাখছি। আমাদের চিকিৎসক সংগঠনগুলোর পক্ষ থেকে যে 1 নম্বর যে পুলিশ যদি সত্যি ভিডিওটা করে থাকে তাহলে কি করে ওটা শাসক দলের নেতা মন্ত্রীদের হাতে গেল? 2 নম্বর, পুলিশের পরিচয় দিয়ে যদি রাজনৈতিক নেতা, শাসক দলের নেতামন্ত্রীরা কেউ গিয়ে ওটা করে থাকেন, তাই সেটা আরও ভয়ঙ্কর। তাহলে অবশ্যই এখনই লালবাজারের সুমোটো এফআইআর দায়ের করা উচিত যে কারা পুলিশের পরিচয় ভাঙিয়ে ওখানে গেছিলেন। 3 নম্বর, ডিসি নট যিনি টাকার অফার করেছিলেন, তিনি যদি টাকার অফার করে থাকেন তাহলে তার মানে তিনি নিশ্চয়ই চেনেন ধর্ষকদের এবং আততায়ীদের, কারণ নিজের পকেট থেকে তো টাকা দিচ্ছিলেন না, কারণ ডিসি নট অপরাধ করেছেন বলে তারা কেউ মনে করছি না আমরা। তাহলে যারা অপরাধীরা তাদের হয়ে ঘুষ দিতে গেছিলেন, অর্থাৎ তারাই টাকা দিয়ে পাঠিয়েছিল ডিসি নটের হাতে, তাহলে তাদের চেনেন, তাদেরকে সিবিআই অবিলম্বে ডিসি নটকে তদন্তের আওতায় নিয়ে এসে জেরা করা উচিত। তাহলে অপরাধীদের ধরা সহজ হবে। আর 4 নম্বর যে এটাও বোঝা যাচ্ছে যে ধর্ষকরা, আততায়ীরা অর্থবান। সঞ্জয় রায়ের নিশ্চয়ই অত টাকা নেই যে যে তিনি সামান্য সিভিক ভলান্টিয়ার, ফলে অত বান্ডিল টাকা তিনি দিতে পারবেন না। যাদের এত টাকাই আছে যে তার ধর্ষকরা এতটাই অর্থবান যে তারা বান্ডিল টাকা এটিএম থেকে তুলে বা বাড়ির
ওই খাটের তলা থেকে, যাদের খাটের তলায় টাকা রাখে তারা খাটের তলা থেকে বের করে কয়েকটা বান্ডিল ডিসি নর্থের হাত দিয়ে পাঠিয়ে দিতে পারবে। এই রকম ঘৃণ্য ঘটনা, এইরকম হচ্ছে কলকাতা পুলিশকে এত নগ্নভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঘটনা অতীতে কলকাতা পুলিশের ইতিহাসে কোনোদিন ঘটেছে বলে আমরা শুনিনি। স্যার, আরো একটা প্রশ্ন, যে সন্দীপ ঘোষ তিনি অ্যারেস্ট হলেন আর্থিক দুর্নীতির কারণে, অনেক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সিবিআই প্রকাশ করছে, তো সেক্ষেত্রে কি বলবেন যে এতদিন হয়ে গেল স্বাস্থ্য দপ্তর থেকে কিছু জানলো না এই আর্জি? স্বাস্থ্য দপ্তরে সবাই সব জানেন। গত 2022 সালে যখন ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা এখানে ম্যারাপ বেঁধে মাসাধিক কাল ধরে হচ্ছে যে আন্দোলন করছিলেন এই সন্দীপ ঘোষের অনিয়মের প্রতিবাদে, জানেন সবাই, সমস্ত আপনারা সংবাদ মাধ্যমে সেগুলো কভার করেছেন, তারা জানতেন না? আমরা চিঠি লিখেছি সংগঠনগতভাবে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ মহলে, আমরা প্রেস মিট করে বলেছি, আমরা চিঠি লিখেছি, মেল করেছি, আমরা ডেপুটেশন দিয়ে বলেছি। আক্তারবাবু তিনি হচ্ছে যে স্টেট ভিজিলেন্স কমিশনে তিনি টালা থানাতে অভিযোগ করেছেন। সেই অভিযোগ কোথায়? সেই অভিযোগপত্র অরিজিনাল পড়ে রয়েছে, ইডি আর সিবিআই গিয়ে উদ্ধার করেছে সন্দীপ ঘোষেরই বাড়ি থেকে। তো এ রাজ্যে এটা একটা প্যাটার্ন যে হচ্ছে আপনি যতই চিৎকার করুন দুর্নীতি হচ্ছে বলে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করবেন। এর আগে শিক্ষা দপ্তরের দুর্নীতিতে কি দেখেছেন? মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীকে করা যে অভিযোগপত্র, সেটা মানিক ভট্টাচার্যের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে করা অভিযোগপত্র পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে। অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ করবেন হচ্ছে কর্তৃপক্ষ, তার কাছে অভিযোগপত্রটি পাঠিয়ে দিয়ে চুপ করে বসে থাকবেন। এইটা হচ্ছে যে পুরো, এটা গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে এইরকম একটা দুর্নীতি রাজ, একটা গুন্ডা রাজ, একটা লুটতরাজের রাজ তৈরি করা হয়েছে। তারই এটা ফলার তো কিছু নেই। বাংলার মানুষ দেখছেন এবং হচ্ছে যে বাংলার মানুষ এই জন্যই আন্দোলনে যে অভয়ের বিচার চাই বলে যারা করছেন, একদল বলছিলেন 7 দিনের মধ্যে ফাঁসি চাই, এনকাউন্টার চাই ইত্যাদি, তাদের ওই দাবিকে কেউ আর সমর্থন করছেন না। এখন যারা বিচার চাই বলে যারা পড়ছেন তারা কিন্তু এইগুলোর বিচার চান। শুধুমাত্র অভয়ের খুনি ধর্ষকের বিচার তো 1 নম্বরে, কিন্তু তারপরে কারা ধামাচাপা দিতে চাইছেন, যে কারা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছেন, যে দুর্নীতির জন্য চক্রের জন্য, যে অপরাধ চক্রের জন্য অভয়ের আজকে এই পরিণতি হলো, এদের সকলের বিচার চান। সেই জন্যই মানুষ আজকে সরব হয়। দীপ ঘোষ একা নন, এই সিন্ডিকেটের প্রায় প্রত্যেকেরই এরকম বহু বেনামি সম্পত্তি রয়েছে, অগাধ সম্পত্তি। এবং হচ্ছে যে আমাদের রাজ্যে এরকম নেতা মন্ত্রী এইরকম সিন্ডিকেট যারা চালান বিভিন্ন সরকারিভাবে বেসরকারিভাবে, তাদের এরকম বেনামি সম্পত্তি পশ্চিমবাংলায় নতুন কিছু নয়। কিন্তু ইডি সিবিআই তাদের কাউকেই হচ্ছে এখনো পর্যন্ত 1-2 চুনোপুটি বাদ দিলে রাঘব বোয়ালদের কাউকে যেমন ধরতে পারলো না, আমাদের সিবিআই এর উপরও যার জন্য আমরা কোনো ভরসা হচ্ছে যে পাচ্ছি না। কারণ এখনো পর্যন্ত সিবিআই কিন্তু সেরকম কোনো, এগুলো যেগুলো বেরোচ্ছে এগুলো যে সিবিআই বের করছে তা তো না, এগুলো আপনারা সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ, অনুসন্ধিৎসু তারা খবর দিচ্ছেন, সেগুলো বেরোচ্ছে। সিবিআই এখনো পর্যন্ত তো কাউকে অ্যারেস্টও করতে পারলো না। ফলে সিবিআই এরও উপরে যে হচ্ছে যে কোনো ভরসা কিন্তু নেই। সিবিআই যারা করছেন, আমরা ওই জন্য বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলাম। সুপ্রিম কোর্টের উপর এখনো বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, আমাদের চিকিৎসক সংগঠনগুলো, আমরা আশা করব সুপ্রিম কোর্ট সিবিআইকে বাধ্য করবে হচ্ছে সেই সব কিছু দুর্নীতির মূল খুঁজে বার করতে, এদের ধর্ষণ ও খুনের অপরাধীদের বের করতে, তাদের উপযুক্ত শাস্তি দিতে।